আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রং ও রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ফুড সার্কেলে সবাইকে স্বাগত। তো আপনারা তো ইতিমধ্যে জায়গাটা থেকে চিনতেই পারছেন। আর দেরি না করে আমার খুব দিনাজপুরের একজন ফেভারিট পার্সন, যেটা আমি যার এত গুণ মানে বলে শেষ করা যায় না, তার মুখে তার বিষয়গুলো আমি শুনবো, আপনাদেরকেও জানাবো। দর্শক, তো দেখে নিচ্ছি ফুড সার্কেলের ওনার সম্পাপকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছেন মনে হয়? যাচ্ছি, ব্যস্ততার মধ্যেই যাচ্ছি। প্রথমবারের মতন আপনাকে পেয়ে গেলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। তা আর আপুর এখানে আজকে মানে শুটিং করছি। তা আপু যদি কিছু বলতেন কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আসলে নতুন একটা অভিজ্ঞতা, আর সবাইকে পেয়ে আরো ভালো লাগছে। আর রঙ্গন রাত্রি রান্নাঘরের সাথে আসলে আমার তো এর আগে পরিচয় ছিল না, পরিচিত হয়ে অনেক ভালো লাগছে। একসাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আপু, আর দেরি না করে আমি তোমার সাথে একটু গেম খেলে নি। এখানে পেঁয়াজটা আছে, তুমি এটা চপ করবা, আমি তোমার সাথে একটু লিফে ফ্রাইডে গেম খেলে নেবো। তুমি প্রস্তুত? আচ্ছা, ওকে। ঠিক আছে। যাবো, রেডি? Ready? ওকে। কুকিং না বেকিং? Okay, না, আচ্ছা, আমরা কেক কতখানি টেম্পারেচারে বেকিং করি? এটা আসলে পাউন্ড কেকের ক্ষেত্রে আলাদা, আবার হচ্ছে স্পঞ্জ কেকের ক্ষেত্রে আচ্ছা, আলাদা। দুটো যদি বলতেন। পাউন্ড কেকের ক্ষেত্রে একটু কমে করতে হয়, 150-160 বেশি করলেও হয়। হুম। আর হচ্ছে আমি স্পঞ্জ কেকটা আমি 160 করে আনি। আচ্ছা, আর আমরা তরকারিতে লবণ বেশি হয়ে গেলে কি করি? আমি তো একটু আলু দিয়ে দিই, ওকে। তাহলে হচ্ছে একটু আটা হচ্ছে পানিতে গুলে তারপর তুলে দিই। আচ্ছা, আর আমরা আগেকার ইয়াতে যখন ফ্রিজ ছিল তখন আমরা গরুর মাংসটা কিভাবে করতাম? আমি ফ্রোজেন হচ্ছে- করতাম আমি বা ভালো রাখতাম? ফ্রোজেন না, ভালো রাখতাম। হ্যাঁ, আমি আমার আম্মুদেরকে দেখছি হচ্ছে মানে মশলা দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে হুম। মানে চাল করে করে রাখতে আর কি, গরম করে করে রাখাতে হ্যাঁ। ওভাবে রাখতে দিছি। আচ্ছা, রাতের দিনাজপুর না দিনের দিনাজপুর? হয়তো দিনাজপুরের ক্ষেত্রে সবসময় আমার দিনাজপুর প্রিয়। ওকে। আচ্ছা, ঈদের সকাল না ঈদের বিকাল? এদের সকালটা অনেক আচ্ছা, চান রাত না ঈদের দিন? দুটোই। ওকে, ছেলে বাচ্চা পছন্দ না মেয়ে বাচ্চা পছন্দ? আমার তো ছেলে পছন্দ, আমি মনে হয় ব্যতিক্রম। ওকে। আপনার মনে হয় পেঁয়াজটাও কাটা শেষ? শেষ। ওকে, অলমোস্ট, মানে আমার প্রশ্নও শেষ, আপুর পেঁয়াজ কাটাও শেষ। তো আপু আজকে কি করে দেখাচ্ছ? আমি হচ্ছে আজকে বিফ কষা করে দেয়। বিফ কষা, জাস্ট বিফ কষা? হ্যাঁ। আচ্ছা দর্শক, আমাদের বিফ কষা করতে কি কি উপকরণ লাগছে আপনারা এক নজর দেখে নিন, তারপর ছোট্ট বিরতির পর ফেরত আসছে, তাই তো আপু? আমি গরুর মাংস নিয়েছি 1 কেজির মতো, সরিষার তেল, সয়াবিন, লবণ, হলুদ, একটু আমি মশলাগুলো নিয়েছি গোটা গোটা, তারপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, তারপর এখানে আছে টক দই, পেঁয়াজ, আদা, একটু গুঁড়ো মশলা, এখানে রসুন বাটা, আর এখানে আমি একটু মশলা গরম মশলা পেঁয়াজ তো আমি আলাদা ভাবে একটু আবার ব্ল্যান্ড করে নিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা মরিচ করা। দর্শক, বিরতির পর ফেরত আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আর আপনারা তো ইতিমধ্যে দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। তো আপু চলেন আমরা মেন প্রসেসে চলে যাই। আচ্ছা, আমি প্রথমে প্যানটাতে একটু তেল দিয়ে নিই, রেগুলার রান্নার তেল। কতখানি দিলাম? এটা আসলে ওইভাবে পরিমাপ করা নাই, আমি দিচ্ছি 1/2 কাপের মতো দিচ্ছি। ওকে। এই রান্নাটা আর কি কষা, মানে বিফ কষা, তো তেলটা একটু বেশি লাগে অবশ্য। আর আমি কষাতে তো আমাদের তাহলে এটা কোনো ঝোল হবে না, একবার জাস্ট কষা, একবার কষা মাংস। আর আমি হচ্ছে যেভাবে করি আসলে আমি একটু এই সরিষার তেলটাও একটু দিই, মানে এটা আলাদা একটু ফ্লেভার আনে। ফ্লেভার আসে। হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগে। আচ্ছা, তেলটা আমাদের হয়ে গেছে, আমি পেঁয়াজ ছিটে দিব। এখানে আমরা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। হ্যাঁ। হ্যাঁ, একটু হিটটা করি।
তো আপু আপনার এই ফুড সার্কেলের নামটা কার হাতে ছিল এবং আইডিয়াটা কার ছিল? আসলে নামটা ওভাবে চিন্তা করে রাখা হয় নাই। হুম। মানে যখন পেজটা খুলি প্রথমে আমি অন্য একটা মানে নাম ছিল আর কি, হুম। রসনা বিলাস একটা নাম দিছিলাম। হুম। পরে আবার কি মনে হলো যে হচ্ছে এই নামটা চেঞ্জ করি। হুম। চেঞ্জ করে আমার বাসার বাচ্চাগুলো সহ এটা বললাম যে তাহলে ফুড সার্কেল নেই, যেহেতু ওখানে সব খাবারই পাওয়া যায়। সার্কেল মানে আমরা বলি না ফ্রেন্ড সার্কেল, তো ফুড সার্কেল মানে একটা সব সার্কেল একসাথে হচ্ছে। সব সার্কেল একসাথে হচ্ছে ওই মনে করে আর কি এই নামটা দেয়। আচ্ছা, আমাদের ফুড সার্কেলের যাত্রাটা কত সাল থেকে? ফুড সার্কেলের যাত্রা হচ্ছে আনুষ্ঠানিক ভাবে সেটা হচ্ছে 2021 সালের এপ্রিলে। ওকে। পেঁয়াজটাকে আমরা একবারে ব্রাউন করে ভেজে না হালকা ভাজা করব? পেঁয়াজটা আমরা একটু হালকা ব্রাউন করে নিব, কালার চেঞ্জ করে নিব একটু, তারপরে হচ্ছে অন্য জিনিসগুলো। আপু আমাদের তো মানে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজটা অলমোস্ট হয়ে হ্যাঁ। গেছে। আমি এখন আস্তে আস্তে মানে বেরেস্তা বলে হালকা একটু ব্রাউন। হালকা একটু কালার চেঞ্জ করে নিলাম। এখন আমি অন্য মশলাগুলো জাস্ট দিয়ে দেবো সবগুলোই। বাটা মশলাটা এটা দিই। এটা আমরা শিখি বাটা মাখি। এটাতে আমি হচ্ছে পেঁয়াজ আছে, কিছু গরম মশলা আছে, এটাতে সবগুলো একসাথে বেটে নিয়েছি না? হ্যাঁ। একটা আলাদা ফ্লেভার আনবে মনে হয়। এখন পুরো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ এখানে আমরা কতখানি দিলাম? 1.5 চামচের মতো হবে। এখানে আমি একটু গোটা মশলা দিই। আপু গোটা মশলা বলে কি আমরা পেঁয়াজ বেরেস্তা করার সময় মানে পেস্ট যখন দিয়েছিলাম তখন দেওয়া যেত না? হ্যাঁ, তখনও দেওয়া যেত, তখন দেওয়া, বা আগে গোটা মশলাটা দিয়ে একটু ইয়ে করে তারপরে তারপরে দেওয়া যেত। স্পেশাল মান মতো। হ্যাঁ, এগুলো আসলে স্বাদ মতো সবাই যে যতটুকু ঝাল খায় ও লবণ, মরিচ, এটা আমরা আদা বাটা দিলাম, আদা বাটা, লবণ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, একটু টক দইটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে রসুন বাটা। এটা 1 চামচের মতো আলু দেবো। যেহেতু আমরা কষা বিফ বলছি, গরুর মাংস বলছি, মশলাটা একটু হালকা কষালে আমরা মাংসগুলো মাংসটা দিতে পারবো। হ্যাঁ, এখানে আমরা কোনো এক্সট্রা পানি লাগবে না। না, এটা আমি মাংসটা থেকে যে পানিটা বের হবে হ্যাঁ, ওটা দিয়ে হয়ে ওটা যাবে। থেকেই আমি এটা করবো, ওকে। কোনো এক্সট্রা পানি আমি যোগ করবো। এখন এই ফুড সার্কেলের ফিউচার প্ল্যান কি, ইচ্ছা কি আছে কিছু যেটা একটু বড় পরিসরে? বড় পরিসরে আসলে আমার মানে সেটা সবারই থাকে হ্যাঁ, যে কম বেশি। হ্যাঁ, এখন ওভাবে এখনো প্ল্যান করিনি, দেখা যাক এখন সামনে। আচ্ছা, আপনার ফুড সার্কেল মানে বেশি কেক যায়, কোন কেকটা বেশি যায়? ফুড সার্কেলে আমার হচ্ছে রেড ভেলভেট, অরেঞ্জ, এই দুটা ফ্লেভার আমার বেশি যায়। হাইস্ট আপু কত পাউন্ড? 20-15? আমি আমার সবচেয়ে বড় কাজ যেটা, ওটা 33 প্লাস, ওটা একদিনই ছিল, মানে 33 প্লাস। আবার হচ্ছে রিসেন্ট 5-6 মাস আগে আমার 40 প্লাস ছিল, 2 দিনের কারণে 40 প্লাস। দর্শক দেখছেন, এই আমি তো বলেছি যে আপু মানে কত গুণী মানুষ। একটা গুণী মানুষ না হলে এই 30 পাউন্ড 40 পাউন্ড একসাথে বানানো সোটা অবশ্য কষ্ট হয়, অত বেশি কাজ আমি করতে চাই না, কিন্তু দেখা যায় যে হয়তো করতে হয়, ভালোবাসা হ্যাঁ, টানে। অনেক সময় হ্যাঁ, কারণ রিপিট ক্লায়েন্ট আমার বেশিরভাগই হচ্ছে রিপিট ক্লায়েন্ট, তো তাদেরকে তো আসলে আমি ফিরাই দিতে পারি না। একদম, একদম। দেখা যায় যে রিকোয়েস্ট থাকে, আমি না, বা শরীর দেখা যাচ্ছে যে আমার সাপোর্ট করতেছে না, আমি করতে পারতেছি না, তারপরও মনে হয় যে আচ্ছা থাক, করে দেয়, একটু কষ্ট হচ্ছে তারপরে দেয়। আমি কোনো এক্সট্রা পানি দিব না, এই মাংসটা থেকে যে পানিটা আসবে আমি মিডিয়াম আছে এটা আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে। হ্যাঁ, ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর হচ্ছে আমি একটু একটু নেড়ে নেড়ে দিব। হ্যাঁ, তাহলে আপু আমরা একবারে শেষ পর্ব যেটাকে বলি যে
আর এন্ডিং পর্ব না টেস্টিং পর্ব। তাহলে দর্শক আপনারা এটা কিভাবে কষানো হচ্ছে সেই মাংসটা দেখে নিন, প্রস্তুত প্রণালীটা দেখে নিন এবং প্লেটিংটা দেখে নিন। তারপরে এবারে লাস্ট পর্বে সেটা আসছে টেস্টিং পর্বে। নোটকে সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফেরত আসলাম রমরাধুনী রান্নাঘরে। আপনারা তো ইতিমধ্যে কিভাবে কষানো হলো সেটা হলো দেখেছেন, প্লেটিংও দেখেছেন এবং প্রস্তুত প্রণালীও দেখেছেন। তো আপু তাহলে আমরা এখন টেস্টিং করি। আচ্ছা, আপু আগে আপনাকে ছোট পিস দিই, একবার ছোট, একবার ঢুকাই দেন। ওকে আচ্ছা আচ্ছা, দিলাম। করে যাবো ছোট ছোট দিলাম। হ্যাঁ একটু। খুব এটা কঠিন একটা কাজ, মানে টেস্ট করতে হবে এবং মার্কিং করতে হবে। মার দিয়ে করতে হবে। আমি একবারই দিলাম না, কি হবে? তুমি করো। অনেক করাও। তারপর প্রতিটা মশলাই মাংসের ভিতরে গেছে। আলহামদুলিল্লাহ ঠিক আছে, লবণ আর সবকিছু। এটার কিন্তু বিশেষত্ব হচ্ছে এটাতে পানি দেওয়া যাবে না। এটা মাংসটাতে যে পানিটা উঠবে ওটা দিয়ে আস্তে আস্তে করে এটা মানে কষায় ইয়ে করতে হবে। কালাভুনাটা আর একটু আলাদা, কারণ কালাভুনাটা হ্যাঁ মশলা আলাদা, আবার বাগার আলাদা। কিন্তু এটা হচ্ছে বিফ কষা, কিন্তু এটাতে পানি আমি একদমই পানি ইউজ করি না। আর ওই যে আমার মশলাগুলো দেখছো যে আমি ব্লেন্ড করা মশলাটা দিচ্ছি, আবার ইয়ে মশলা দিচ্ছি। না আমার একবারে পারফেক্ট হয়েছে, মানে কথা বলার ভাষা ছিল না, এত মজা হয়েছে যে আমি ফ্লেভারটা নেওয়ার চেষ্টা করছিলাম, বাট 100তে 100। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ নো, চলো আমরা মার্কিং করে ফেলি। করতে করতে অস্বস্তি পড়ে গেছে। সম্ভব জানো বুঝতে পেরেছি, কিন্তু কোনো শেয়ার করতে পারছে না, সবচেয়ে মিলে একটা ভাবতে না। নো, তাহলে আপুর হাতে আমরা গিফট করে দিই। এক বানান চলে আসছে যেহেতু রংরাধুনী রান্নাঘর এবং গ্রামের পক্ষ থেকে ছোট একটি উপহার। থ্যাংক ইউ। কেমন লাগলো আপনাদের এই এক লাইনে বলতে? আসলে মানে এক কথা কি বলবো, অসাধারণ। আমার অনেক 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 ভালো লাগছে, অনেক। আপনার দুটো রেসিপি আমি দর্শককে দেখাতে পারলাম, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি মানে এই জন্য অনেক ধন্যবাদ তোমাকে, এত দূর থেকে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক। আর স্পেশাল ধন্যবাদ হচ্ছে আপনার এই জায়গাটাতে, মানে যে ফুড
সার্কেলটাকে যে আমি পেয়েছি রঙ্গনাথনের রান্নাঘরের পাশে, এটা- এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার জন্য এটা বড় পাওয়া আসলে, যে এত গুণী গুণী মানুষ সবাইকে আমি একসাথে পেলাম আমার এই আর আমরা মনে হয় যে লাইক দ্যাট একটা মজা করতে পারলাম, সবাই একসাথে অনেক দিন পরে হলাম। সবার সাথে দেখা হলো, কথা হলো, অনেক নতুন একটা অভিজ্ঞতা হলো। নতুন একটা অভিজ্ঞতা, অনেক ভালো লাগছে। তোমার কাছে যদি একলা কিছু বলতো। আসলে সম্ভব আমার দিনাজপুরের অনেক পুরানো একজন উদ্যোক্তা, তার কথা না বললেই না, সে একদম অনেক মানে ঠান্ডা মানুষ। হ্যাঁ, তাই আমার ভালো লাগছে, এই জন্য আমি সিলেকশনে আমি সম্ভবর নামটা দিয়েছি আপনাকে। একদম। এই যে আমি তোমাকে দিনাজপুরের দায়িত্বটা দিয়ে আমি মনে করছি এখন ভালো মানুষের হাতে হয়তো আমার দায়িত্বটা দিয়েছি। চাই যেন হচ্ছে সব হচ্ছে ভালো ভালো রান্না একদম আপনার পেজে যেন যায়। হ্যাঁ, এই জন্য তোমাকে কেউ যেন ব্লেম না করতে পারে যে নো, তুমি সিলেকশনে ভুল করেছো এবং তুমি রঙ্গরাজের সাথে ঢুকে ভুল সিলেকশন করেছো। না, এখন আমিও গর্বে বলতে পারি যে না, দিনাজপুরে এমন মানুষের হাতে আমি দায়িত্ব দিয়েছি, সে পারফেক্ট মানুষকে সে খুঁজে খুঁজে বের করেছে। সে নিজেও পারফেক্ট, যাদেরকে নিয়ে আসছে তারাও পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাজের রান্না করে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।